আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে আমাদের যে জব ম্যাথটা রয়েছে, তো জব ম্যাথের টোটাল 508টা ম্যাথ ছিল। তো আমরা সবগুলো ম্যাথই আপনাদেরকে সলিউশন করে দিয়েছি একদম এ টু জেড। যে একদম ম্যাথ উইক সেও যদি দেখেন আমাদের বইটা তাহলে বুঝবেন, আর যদি না বোঝেন তাহলে জাস্ট ইউটিউবে গিয়ে জব ম্যাথ লিখে সার্চ দিলেই আপনি প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আর মোটামুটি আমাদের জব ম্যাথে টোটাল 508টা ম্যাথ ছিল। আমরা সবগুলো ম্যাথই সমাধান করে দিয়েছি একদম ডিটেলস সহকারে। যে একদম ম্যাথ উইক সেও যদি দেখেন তাহলেও আপনি ম্যাথ পারবেন বা ম্যাথের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। আজকে আমরা মূলত জব ইংলিশ বইয়ের প্রথম ভিডিও এটাই। তো আমরা এই ভিডিও দেখাবো যে সবচেয়ে কঠিন যে পার্ট প্রিপোজিশন। প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রিপোজিশন থেকে 2টা বা 3টা কোয়েশ্চেন আসে। তো আমরা দেখাবো যে প্রিপোজিশন থেকে খুব সহজে, আমাদের কিন্তু বইটা খুব শর্ট আকার লেখা, মূলত প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী সহ যে কোনো মন্ত্রণালয় বা অডিটর বলেন এই সমস্ত পরীক্ষায় আপনি 100% কমন পাবেন। আমাদের এই জব ম্যাথ বইটা কিন্তু খুব ছোট আকারের, মাত্র 460 পেজ মনে হয়। খুব ছোট আকারের একটা বই। এটা কিন্তু বিসিএস সিলেবাস অনুসারে না, এটা মূলত প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী আর মন্ত্রণালয়ের চাকরিতে মোটামুটি 100% কমন পাবেন। ইংলিশ যে পার্টটা আমরা আমাদের জব ম্যাথ বইয়ে যেমন 508টা ম্যাথ থেকে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় দেখা গেছে 90 থেকে 100% ম্যাথ কমন পেয়েছেন। যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এরকম কমন আসছে আমাদের বইটা পাবলিশ হওয়ার পরে জব ম্যাথ। সেম ভাবে আমাদের জব ইংলিশটা লেখা হয়েছে খুব সহজ আকারে। ইভেন কি এই সিলেবাস অনুসারে প্রাইমারিতে 100% কমন পাবেন নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী সহ অফিস সহায়ক বলেন, কাম কম্পিউটার বলেন, যে কোনো সরকারি চাকরির জন্য আমাদের এই বইটা। বিসিএস এর সিলেবাস আসলে বিসিএস এর সিলেবাসটা অনেক বড়। আমরা মূলত বিসিএস এর সিলেবাস অনুসারে বইটা লিখি নাই, বইটা লিখেছি এই প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী, মন্ত্রণালয় সহ যে কোনো সরকারি চাকরির জন্য। তো আপনারা যাদের মানে বিসিএস টার্গেট তারা অনেক বড়, মানে বিসিএস এর সিলেবাস যেহেতু বড়, অনেক বড় আকারে বই পড়তে হয়। বাট এই সমস্ত চাকরির জন্য খুব কম পড়েও আপনারা চাইলে ভালো করতে পারেন। যেমন আমাদের এই বইটাতে মোট 460টা পেজ আছে। তো বিশেষ করে বিসিএস এর যে বইগুলো হয় ওগুলো অনেক বড় হয়। তো আপনারা চাইলে আমাদের বইটা দেখতে পারেন। তো আমি আজকে দেখাবো যে কত সহজভাবে আমরা প্রত্যেকটা টপিকস এই বইয়ের মধ্যে সাজানো হয়েছে। ইভেন কি আমি প্রিপোজিশন সম্পর্কে আপনাদেরকে পূর্ণ ধারণা দেবো। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনি 2 থেকে 3 পাবেন শুধু প্রিপোজিশন থেকে। আপনার আর প্রিপোজিশন ভুল হবে না বা প্রিপোজিশন মুখস্থ করতে হবে না। আগে সবাই অধিকাংশ স্টুডেন্টরাই প্রিপোজিশন মুখস্থ করে, বাট এই ভিডিও দেখার পরে আপনাদের আর প্রিপোজিশন মুখস্থ করতে হবে না। আসলে প্রিপোজিশন জিনিসটা কি দেখেন, প্রিপোজিশন হইতেছে এমন একটা শব্দ যা নাউন, প্রনাউন অথবা ফ্রেজের পুরো বসে তার সাথে বাক্যে স্থিত কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। যেমন বাংলাতে আপনি যদি বলেন, তো বাংলা দ্বিতীয় যে পার্টটা আছে ওইখানে যদি বিভক্তি যে কাজ করে, এখানে প্রিপোজিশন সেম কাজ করে। এখানে প্রিপোজিশনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। যেন প্রিপোজিশন কোনো বাক্যের বা কোনো শব্দের পরে বসে, বাক্যের অথবা শব্দের পরে বসে। যেমন আমি যদি বলি যে কাম ইন, এটা কিন্তু ভেতরে আসো, এটা কিন্তু একটা প্রিপোজিশন, এটা বাক্যের মধ্যে বসছে। আর বলছে কোনো শব্দের পরে, যেমন কাম, কামের পরে। তো দুটি শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করাই এর একমাত্র লক্ষ্য। তারপরে প্রিপোজিশনের অবজেক্ট থাকে, প্রিপোজিশনের পরে অবশ্যই অবজেক্ট থাকতে হবে। এটা হলো। তো এখন আসেন আমাদের এইগুলা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যা আসবো আমরা ওইগুলা দেখবো। আর আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সরকারি চাকরিতে 2 থেকে 3 মার্ক পাবেন। এটা আমি আরেকবার বলে দিচ্ছি যে শুধু এই প্রিপোজিশন থেকে। এখন আসলে আমরা প্রিপোজিশনের ব্যবহার আসে মূলত, আমরা এখন প্রিপোজিশনের ব্যবহারটা দেখবো যে কত সহজ। যেটা আপনারা মুখস্থ করছেন আজকে থেকে আর মুখস্থ করা লাগবে না। দেখেন এখানে আমাদের কয়েকটা রুলসে ভাগ করা হয়েছে। প্রথম যে রুলসটা হয়েছে দেখেন কি বলা আছে, যে সকল প্রিপোজিশনের পর বার আসলে, কোনো প্রিপোজিশনের পর যদি বার আসে তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যে কোনো প্রিপোজিশন এরপরে যদি ভার্ব আসে। কিন্তু অনলি টু এরপরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম। তারপরে টু এর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের বেস ফর্ম। আর বাকি সকল ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি। যদি কোনো জায়গায় দেখেন যে একটা প্রিপোজিশন আছে তারপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি। এই জন্য দেখেন আমাদের শর্টকাট রুলস কিভাবে দেওয়া হয়েছে, প্রিপোজিশন ভার্ব 1 প্লাস আইএনজি, মানে প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। আর প্রিপোজিশন 2 ভার্ব 1 তারপরে কিন্তু আইএনজি হবে না। অথবা এখানে যদি আসে যে ফ্রেজ অর ওয়ার্ড 2 তারপরে ভার্ব 1 প্লাস আইএনজি, এটা আমি পরে দেখাইতেছি যে এটা কিভাবে আইএনজি হবে। কিন্তু এখন আসেন যে আমাদের বলা আছে যে তাহলে আমরা কি শিখলাম, যে যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড আসে ওইটা কি তার সাথে
ভার্ব আসলে আইএনজি যোগ হবে, কিন্তু টু এর পর যদি কোনো ভার্ব আসে তাহলে ওইটার ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান যেটাকে আমরা বলি ওইটা বলা আছে। তো এইটা এখন আসেন টু এরপরে যদি ভার্ব ওয়ান দেখেন কোনো বাক্যে, যদি দেখেন বা কোনো বাক্যে বা কোন সেন্টেন্সে টু এর পরে ভার্ব ওয়ান আছে, তাহলে ওইটা আর প্রিপোজিশন নাই। এই টুটাকে তখন প্রিপোজিশন বলা হয় না, এই টুটাকে বলা হয় কনজাংশন। এই কথাটাও এখানে বলা আছে, দেখেন যে টু প্লাস ভার্ব ওয়ান এর ফলে টু কনজাংশন হয়ে যাবে। টু এর পরে ভার্ব বি ওয়ান আসলে টু আর প্রিপোজিশন না থেকে কনজাংশন হয়ে যায়। দেখেন এটা কিন্তু আমরা অনেক সময় বলে ফেলবো যে টু দেখে কিন্তু আমরা বলে ফেলবো কোন একটা সেন্টেন্সে এটা কি, এটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু না, টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম দেখেন তখন এটা হইতেছে কনজাংশন, এটা প্রিপোজিশন না। এখন আসেন আমরা যদি এক্সাম্পল দেখি, হি ওয়াজ অনারেড ড্যাশ ফর কিন্তু একটা প্রিপোজিশন আমরা জানি, হি ওয়াজ অনারেড ফর, দেখেন এই যে আমরা কি বলছিলাম প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন হলেই তারপরে যে ওয়ার্ডটা থাকবে তার সাথে আইএনজি, বা যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি। দেখেন হি ওয়াজ অনারেড ফর অ্যাচিভিং দ্য হায়ার ডিগ্রি, এইরকম পরীক্ষা কিন্তু আসে যে ফরের পরে কি হবে, তাহলে এটা দেখেন আইএনজি যোগ হয়ে গেছে। এখন তারপরটা যদি দেখেন যে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডারেড মি, দেখেন টু গো এহেড, কি বলছে টু গো এহেড, হেয়ার টু ইজ কি, কিন্তু কোনো একটা পরীক্ষা আসছে, এখানে বলা আছে যে টুটা কি, এই বাক্যে টুটা কি। এখন আমি বলছিলাম যে যদি দেখেন যে টু এর পর এখানে টু তারপর আছে গু, টু এর পরে কি আছে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান, আমি বলছিলাম যে টু এর পরে যদি দেখেন যে ভার্বের বেস ফর্ম আছে তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে প্রিপোজিশন বলা যাবে না, এটাকে বলা হবে কনজাংশন। তাহলে আপনি কিন্তু পরীক্ষার হলে কি করতেন, এটা দেখেন যে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডার্ড মি টু গো এহেড, তো হেয়ার টু ইজ এখান থেকে অপশন দেওয়া আছে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন। আপনি কিন্তু খুব সহজে বলতেন কি এটা প্রিপোজিশন, কিন্তু এই জিনিসটা কিন্তু প্রিপোজিশন না, এটা কিন্তু কনজাংশন। কিসের জন্য, টু এর পরে ভার্বের বেস ফর্ম হলে তাহলে এটাকে কি বলতে হবে, অলওয়েজ কনজাংশন বলতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে পরীক্ষা হলে কিন্তু অনেকে কিন্তু কি দিয়ে আসে, অনেক ভালো পরীক্ষা দিছি তো টু তো এখানে কনজাংশন কি প্রিপোজিশন, টু তো প্রিপোজিশনই, কিন্তু এই বাক্যে কিন্তু টু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়নি, টু ব্যবহার হয়েছে কনজাংশন হিসেবে। আপনি কিন্তু পরীক্ষার মার্কের হিসাব করেন যে আমার তো এটা 100% শিওর হয়েছে, কিন্তু হয়নি। এখন এরপরে দেখেন ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং, হ্যাড টু ইজ, দেখেন একই জিনিস আপনি মুখস্থ করলেন যে টু থাকলে কি ওইটা কনজাংশন হয়ে যায়, বাট এখানে কি আছে ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং, ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং। এইখানে দেখেন ভার্বের বেস ফর্ম আছে না, ভার্বের সাথে আইএনজি যুগ আছে। শুধু আমি কি বলছিলাম যে ভার্বের সাথে যদি বেস ফর্ম থাকে মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, বেস ফর্ম যেটা বলে প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান যদি থাকে তাহলে ওইটা কি হয়ে যায় কনজাংশন। কিন্তু এটা টু এর পরে ভার্বের অন্য যে কোনো ফর্ম হলে, দেখেন টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুগ আছে, তাহলে এইটা কিন্তু প্রিপোজিশন, এইটা কিন্তু প্রিপোজিশন। দেখেন সেম জিনিস, এখানে টু কি হয়ে গেছে কনজাংশন, বাট পরের বাকি টু কিন্তু কি হয়ে গেছে প্রিপোজিশন হয়ে গেছে, কারণ ভার্বের চেঞ্জ। তো আপনাকে দেখে বুঝতে হবে যে টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওইটা কি ওই টুটা প্রিপোজিশন না থেকে কনজাংশন হয়ে যায়। আর টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুগ বলেন, ভার্বের পাস্ট ফর্ম বলেন, ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে যাই হোক, মানে টু এর পরে যদি এরকম কোনো কিছু থাকে, নর্মালি হয় না টু এর পরে আইএনজি যুগ হয়, অধিকাংশ ক্ষেত্রে আইএনজি যুগ হয় না, বাট এখানে দেখেন টু এর আগে কি আছে একটা ওয়ার্ড আছে, তো তারপরে টু, এই জন্য এর সাথে আইএনজি যুগ হয়েছে। আর টু এর পরে যদি দেখেন যে আইএনজি তাহলে এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পারছেন যে টু কখন প্রিপোজিশন কখন কনজাংশন। এখন আমরা 2 নম্বর রুলটা দেখব। এটাতে কি বলা আছে দেখেন, প্রিপোজিশনের পরে নাউন বা ফ্রেজ বসলে তা প্রিপোজিশন সহ একসাথে অ্যাডভার্ব বলা হয়। দেখেন প্রিপোজিশনের পরে যদি আপনি নাউন অথবা ফ্রেজ মানে প্রিপোজিশনাল অবজেক্ট থাকে তাহলে এটা কি হয়ে যাবে, ওইটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে আমাদের শর্টকাটে দেখানো হয়েছে স্ট্রাকচার প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা হইতেছে আমি আপনাকে বুঝিয়ে দিই, নাউন ফ্রেজ মনে করেন যে একটা নাউনই, এখানে একটা নাউন থাকবে কিন্তু তার আগে একটা এডজেক্টিভ থাকে অধিকাংশ ক্ষেত্রে। যেমন আমি যদি বলি যে ব্ল্যাক বল, দেখেন এটা হচ্ছে নাউন ফ্রেজ, মানে দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন। এটা কি বলতেছে লাল বল, এটা এক প্রকার নাউন। তো নাউন ফ্রেজটাও এক প্রকার নাউন। যদি নাউন থাকে এটাকে বলা আছে তাহলে এটাকে অ্যাডভার্ব বলা হবে। এক্সাম্পল যদি দেখি, অ্যাট লাস্ট দ্য অপারেটর ট্রায়াড ইট ইন টাইম। এখানে কি আছে দেখেন
টায়ার্ড ইট ইন টাইম। এই যে ইনটা আমাদের বলতেছে হেয়ার, এই ইনটা কি, এই ইনটা কি হিসাবে ব্যবহৃত। দেখেন ইনের পরে কি আছে, টাইম। দেখলাম যে ইনের পরে কি আছে, টাইম। টাইমটা হইতেছে সময়, সময় মানে হইতেছে নাউন। তো আমাদের কি বলা হয়েছিল যে কোনো প্রিপোজিশনের পরে যদি আপনি নাউন পান অথবা নাউন ফ্রেজ পান, তাহলে ওইটা কিন্তু আর প্রিপোজিশন না, ওইটা কিন্তু প্রিপোজিশন না থেকে ওইটা হয়ে যাবে কি, অ্যাডভার্ব। এখানে বলা ছিল অ্যাডভার্ব। তো এই বাক্যে এটা কিন্তু প্রিপোজিশন না হয়ে এটা কি হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। আপনারা কিন্তু পরীক্ষার হলে দেখে কি বলতেন, এটা যেহেতু ইন টাইম, ইন তো একটা প্রিপোজিশন, তাহলে আপনি কিন্তু কি প্রিপোজিশন দাগাইতেন বা অন্য কোনো অপশনে চলে গেছেন। বাট এটা মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে কোনো নাউন অথবা নাউন এর কাজ করে এরকম কোনো কিছু আসলে, মানে নাউন ফ্রেজ আসলে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আশা করি এটাও বুঝতে পারছেন যে কেন এই ইনটা প্রিপোজিশন হলো না। এরপরে দেখেন যে এখানে যে আমার 3 নম্বর যে রুলসটা আছে, দেখেন প্রিপোজিশনের পরে ফুল স্টপ ব্যবহার হলে ওই প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়। একটু আগে দেখছিলাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন আসে তাহলে এটাকে প্রিপোজিশন না বলে অ্যাডভার্ব বলতে হবে। আর একটা কথা আছে দেখেন খুব সহজ, যে প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ আসে, আমরা জানি প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট লাগে, তাহলে এটাকে প্রিপোজিশন বলতে পারবেন। বাট প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ বা কোশ্চেন বলতে, মানে প্রিপোজিশনের পরে যদি কোনো সেন্টেন্স শেষ হয়ে যায় মেইন কথা, তাহলে ওইটাকে বলা হবে অ্যাডভার্ব। এখানে দেখেন যে হোয়ার ডাজ শি লিভ ইন, দেখেন এই ইনটা কিন্তু একদম বাক্যের শেষে, মানে বাক্যে কোনো প্রিপোজিশন যদি বাক্যের শেষে থাকে তাহলে ওইটাকে প্রিপোজিশন বলা যাবে না, ওইটাকে বলা হবে অ্যাডভার্ব। তো আমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে মনের আনন্দে এটা কিন্তু আমরা কি দাগিয়ে আসতাম যে এটা একটা প্রিপোজিশন। ইন এত সহজ কোশ্চেন হয়েছে যে হোয়ার ডাজ শি লিভ ইন, কিন্তু এটা প্রিপোজিশন বলা যাবে না, এটাকে বলা হয় অ্যাডভার্ব, যে সে কোথায় বাস করে। লিভটাকে এটা কি করছে, মডিফাই করছে। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট আপনি মনে রাখবেন কোনো বাক্যে অ্যাডভার্ব প্রিপোজিশন কখন অ্যাডভার্ব হয়ে যায়, দুইটা রুলসই। কোনো প্রিপোজিশনের পরে যদি নাউন থাকে, মানে কোনো নাম থাকে, প্রিপোজিশনের পরে যদি কোনো নাম থাকে তাহলে ওইটা অ্যাডভার্ব। আর প্রিপোজিশন যদি কোনো প্রিপোজিশন যদি বাক্যের শেষে ব্যবহৃত হয় তাহলে ওইটাকে কি বলতে হবে, অ্যাডভার্ব বলতে হবে, প্রিপোজিশন বলা যাবে না। এগুলো পরীক্ষায় আসে। এরপরে যে রুলসটা আমাদের 4 নম্বর রুলসটা যদি দেখেন, তেমন বিকজ অফ, লাইক, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, উইদাউট ইত্যাদি। দেখেন এগুলা দেখতে যদি কনজাংশন দেখতে মনে হয় এগুলা কনজাংশন, কিন্তু এগুলা কিন্তু প্রিপোজিশন। বিকজ অফ, লাইক, শুধু লাইক, লাইক দেখতে মনে হয় যে কি আপনি যাই মনে করেন, কিন্তু এটা একটা প্রিপোজিশন। ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, উইদাউট অফ, এগুলো সবগুলাই এক একটা প্রিপোজিশন। যেমন পরীক্ষায় আসছে দেখেন, এটা কোন এক মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছে, হি ডিড লাইক মি, হি ডিড লাইক মি। এখন বলা হয়েছে যে এখানে লাইকটা কি, এই বাক্যের লাইকটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনি কিন্তু এটা কি দিতেন, যে ভার্বের পরে আছে অ্যাডভার্ব দিয়ে দিতেন, বা আপনি যে কোনো একটা দাগিয়ে আসতেন পরীক্ষায়, কিন্তু এটা একটা প্রিপোজিশন। এই জন্য আপনার এটাকে মনে রাখতে হবে, রুলস ফ্রেজ যা যা আছে এগুলো যদি কোনো বাক্যে পান, বিকজ অফ, লাইক, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, উইদাউট অফ, এগুলো পরীক্ষায় আসে। বিশেষ করে লাইকটা খুবই কমন, যে লাইক হচ্ছে কি এক প্রকার প্রিপোজিশন। এরপর আসেন আমরা ইনের ব্যবহার দেখব। ইনের ব্যবহার যদি আমরা দেখি, এখানে দেখেন বলা আছে যে ইন কোথায় কোথায় ব্যবহার হয়। যেমন সিটি, টাউন, সিটি, টাউন, স্টেট মানে রাষ্ট্র, আর কান্ট্রি এবং কোনো জিনিস বোঝালে। এখানে আমাদের যে কৌশল দেওয়া আছে, দেখেন টেকনিকটা দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা ইয়ের মধ্যে ব্যবহারের মধ্যে আপনি টেকনিক পাবেন। আর এত সহজভাবে আলোচনা করা হয়েছে, আমাদের সম্পূর্ণ বইটাই এত সহজভাবে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য চাকরিতে আপনি এগুলো অন্যান্য বই পরে আপনি অধিকাংশ বই পরে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, বাট আমরা আমাদের সম্পূর্ণ বইটা এভাবে ভিডিও আকারে সমাধান করে দেব। তো আপনি চাইলে আমাদের বইটা খুব শর্ট আকারে, মানে আপনি যদি ভালোভাবে পড়তে পারেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 90% থেকে 100% কমন পাবেন ইংলিশে। খুব ছোট একটা বই। তো এখন দেখেন যে এখানে কি বলছে, নগর, শহর, দেশ, প্রদেশ। সিটি মানে নগর, টাউন মানে শহর, স্টেট মানে প্রদেশ, আর এটা হচ্ছে কি কান্ট্রি মানে দেশ। এবং কোনো কিছুর মধ্যে বোঝাইলে, মানে একটা জিনিস একটা মধ্যে বোঝাইলে তাহলে ইন ব্যবহার করা। দেখেন ইন বসবে এদের আগে, এটাই হলো বেস্ট। এটা কি কবিতার মাধ্যমে দেওয়া হয়েছে যে নগর, শহর, দেশ, প্রদেশ কোনো কিছুর মধ্যে বোঝালেও বেশ, কোনো কিছুর মধ্যে বোঝালেও বেশ, ইন বসবে এদের আগে, এটাই হলো বেস্ট। এখন আসেন যে আমরা যদি ব্যবহারগুলো দেখি, সিটি, টাউন, স্টেট, কান্ট্রি কোনো জিনিসের মধ্যে বোঝায়।
দেখেন আই লিভ ঢাকা, ঢাকা কিন্তু একটা শহর, সিটি বুঝাইছে। তাহলে এটার আগে আপনি কি বোঝাবেন? ইন বসাবেন, এট বসাবেন, টু বসাবেন, অন বসাবেন। আমরা জানি কি বসালে সিটি বুঝাইলে কি বসে? ইন বসে। তাহলে এখানে ইন বসবে। তারপর এটা বলছে ইন হোয়াট ওয়েদার, গরমে আই লাইক লাইং ড্যাশ দ্য শেড অফ ট্রি, বলা হয়েছে যে গরম আবহাওয়ায় বা গরম আবহাওয়ায় আমি কি করি? গাছের নিচে, গাছের ছায়ার নিচে বসতে লাইক করি বা শুইতে লাইক করি, এরকম বলা আছে যে গাছের ছায়ার নিচে। দেখেন এখানে গাছের ছায়ার মধ্যে বুঝাইতেছে না, গাছের ছায়ার মধ্যে ঘুমাতে পছন্দ করে। তাহলে এখানে কি বুঝাইছে? আমি বলছিলাম কোনো কিছুর মধ্যে বুঝাইলে, তো মধ্যে বুঝাইলে তাহলে ইন বসবে। তাহলে আই লাইক লাইং ইন দ্য শেড অফ ট্রি, গাছের ছায়ার মধ্যে ঘুমাইতে আমি কি করি? পছন্দ করি। যে মধ্যে বুঝাইছে, আপনার মিনিংটাও বুঝতে হবে। এরপর আসেন আর কোথায় কোথায় ইন ব্যবহৃত হবে। যেমন ইন উইক, যদি উইক বোঝায়, মান্থ বোঝায়, সিজন মানে ঋতু যদি বোঝায়, তারপরে হচ্ছে ইয়ার মানে বছর, ডিকেড, সেঞ্চুরি, এজ মানে সময়, বড় সময় বোঝাইলেই সবসময় ইন হবে। যেমন এখানে বলা আছে, আমাদের কৌশল দেওয়া আছে দেখেন, যে সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী আর যুগ, এদের আগে ইন বসাবো, নাইকে কোনো দোষ। সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী আর যুগ, এদের আগে ইন বসাবো, নাইকে কোনো দোষ। সপ্তাহ মানে উইক, মান্থ মানে মাস, ঋতু মানে সিজন, আর ইয়ার মানে বছর, ডিকেট মানে শতাব্দী, আর সেঞ্চুরি মানে যুগ। আপনি অর্থগুলো শিখতেছেন, প্লাস কি হচ্ছে ব্যবহার। তাহলে আমরা কি বোঝাবো? যে উইক, মান্থ, এভাবে আপনি বুঝতেন উইকের চেয়ে মান্থ বড়, মান্থের পরে সিজন মানে ঋতু, তারপরে ইয়ার, ডিকেট মানে শতাব্দী, সেঞ্চুরি মানে বড় কোনো ধরনের সময় বোঝালে তার পূর্বে কি বসবে? ইন বসবে। মাসের আগে ইন, সপ্তাহের আগে ইন, ঋতুর আগে ইন, বছরের আগে ইন, ডিকেডের আগে ইন, আর সেঞ্চুরির আগে ইন। তো আমাদের বইটা নিজে নিজে পড়েও আপনারা কিন্তু বুঝতে পারবেন যদি একটু চেষ্টা করেন। তারপরেও আমরা সম্পূর্ণ বইটা সমাধান করব। যেমন হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর, দেখেন তাহলে এটা কি? নভেম্বর একটা মাসের নাম। আমি বলছিলাম যে মান্থের আগে কি বসবে? ইন বসবে। তাহলে এখানে ইন বসবে, ইন। দেখেন এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, আমি আপনাদেরকে বলছিলাম আপনি যদি প্র্যাকটিস করেন এমনিতেই পারবেন, জাস্ট নিয়মগুলো জানা থাকতে হবে। দুজ এনিমাল, এটা ওয়ার্ডটা বানানোটা কি হবে এটা বুঝতেছি না, বাট দুজ এনিমালস, মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক এখানে। দ্যাটস দ্য স্টোন এজ, এই যে এজ বুঝাইছে, এজ মানে কি? বছর বুঝাইছে না, স্টোন এজ মানে প্রস্তর যুগে, যুগ বুঝাইছে। দেখেন এই যে আপনি যদি স্টোন এজ মানে প্রস্তর যুগ এটা বুঝতেছেন, যেহেতু যুগ প্রকাশ করছে, আমরা এখানে বলছিলাম যে এজ থাকলে, দেখেন এজ থাকলে, তাহলে আপনার কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডের মিনিং বোঝার দরকার নেই, জাস্ট আপনি এখানে ইন বসিয়ে দিন যেহেতু এজ আছে। দ্য ওল্ড ম্যান ডাইড, দেখো এখানে আছে 2014, এখানে কি বুঝাইছে? ইয়ার বুঝাইছে না, বছর বুঝাইছে, যে দ্য ওল্ড ম্যান ডাইড 2014, ইন যেহেতু বছর বুঝাইছে মানে সাল বুঝাইছে বা সময় বুঝাইছে, বেশি সময় বুঝাইলে তাহলে তার পূর্বে ইন বসবে। দেখেন তাহলে ইনের ব্যবহার আমরা কি কি বললাম, যে একবার যদি আমরা আরেকবার যদি আমরা একটু রিভিশন করে যাই তাহলে মনে থাকবে যে সিটি, টাউন, স্টেট, কান্ট্রি কোনো কিছুর মধ্যে, সিটি, টাউন, স্টেট, কান্ট্রি কোনো কিছুর মধ্যে, আর উইক, মান্থ, সিজন, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, এজ এগুলা বোঝালে তারপরে কি বসে? ইন বসে। এখন আমরা দেখবো যে অ্যাট, অ্যাটের ব্যবহারগুলো আমরা ক্লিয়ার করবো আপনাদের সামনে, যে অ্যাট কোথায় কোথায় বসে। এখন দেখেন যে অ্যাটের ব্যবহার, যেমন অ্যাট ডন, নাউন, ডাস্ক, নাইট, এগুলার পূর্বে কি বসে? যে অ্যাট বসে। এই যে ডন অর্থ কি? DAWN, ডন, এটার অর্থ হচ্ছে প্রভাত, প্রভাত মানে ভোর, ভোর বোঝায় এটা। তারপরে আছে এখানে আছে কি, যেমন ডাস্ক আছে স্বল্প দুপুর, আর নাইট মানে স্বল্প গদিনী, মানে এগুলার আগে অ্যাট বোঝালে এরকম বোঝায় যে অ্যাট ডন মানে স্বল্প প্রভাত, অ্যাট ডাস্ক মানে স্বল্প দুপুর, অ্যাট নাইট মানে স্বল্প গদিনী, এদের আগে অ্যাট বসে। যেমন উই টেক আওয়ার লাঞ্চ অ্যাট নুন, অ্যাট নুন, নুন, উই টেক আওয়ার লাঞ্চ অ্যাট নুন, দেখেন অ্যাট, তাহলে কয়টার আগে? এই চারটার আগে, ডন, নুন, ডাস্ক, নাইট, এই চারটার আগে আপনি অ্যাট বসাইতে হবে। তো অ্যাটের ব্যবহার আমরা এখানে দেখলাম যে উই টেক আওয়ার লাঞ্চ অ্যাট নুন। এরপর আসেন দেখেন অ্যাট ওয়ার্ক, এই যে অ্যাট আর কোথায় কোথায় বসে, যেমন অ্যাট ওয়ার্ক, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য পার্টি, অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি। এই যে এখানে আমাদের কৌশল দেওয়া আছে, দেখেন কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের আগে অ্যাট বসিয়ে উত্তর দিতে হয়।
আপনি এইভাবে কবিতার মাধ্যমে মনে রাখতে পারেন যে একটা কোথায় কোথায় ব্যবহার হতে হবে। আপনার প্রত্যেকটা ওই পরীক্ষা আসছে যেগুলো মুখস্থ করার দরকার নেই, আপনি জাস্ট যদি আমাদের নিয়মগুলো দেখেন তাহলে আপনি যে কোনো প্রিপোজিশন পারবেন। যেমন মিট মি, দেখ আইবিএ, আইবিএ বলতে এখানে কি বুঝতেছে, আইবিএ ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ফ্যাকাল্টি বা যে কোনো একটা আইবিএ ফ্যাকাল্টি মানে একটা কি বুঝাইছে, একটা ফ্যাকাল্টি মানে একটা ভার্সিটির একটা অংশ বুঝাইছে, ভার্সিটি বুঝিয়েছে। তো দেখেন মিট মি ড্যাশ আইবিএ এট আইবিএ, মিট মি ড্যাক ঢাকা কলেজ, দেখেন প্রতিষ্ঠান বুঝেছে। কোনো প্রতিষ্ঠান যদি বোঝায় স্কুল বা কলেজের নাম বা ভার্সিটির নাম, তার আগে অ্যাড বসবে। হি ওয়াজ নাও ড্যাশ, তো কাজের আগে কি বসে, অ্যাড বসে। তো এটের ব্যবহার দেখেন, ইন আর এটের ব্যবহার কিন্তু আমরা খুব সহজে, মানে দেখেন আপনি যদি জাস্ট যদি কয়েকবার যদি পড়েন, এগুলো বারবার পড়তে পড়তে আপনার মনে থাকবে, আপনার মুখস্থ করার দরকার নেই, এই রুলসগুলো আপনাকে জানতে হবে। তো আমাদের যে ভিডিওটা, আমরা নেক্সট ভিডিওটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। এই দেখেন আমাদের বইটা যদিও আমরা পাবলিশ করতে পারি নাই, কিন্তু আশা রাখি যে কেউ যদি আমাদের ভিডিওগুলো দেখেন রেগুলার, আমরা হয়তো বা লকডাউনটা শেষ হলে আপনাদের হাতে আমাদের বইটা দিতে পারবো। কিন্তু কেউ যদি রেগুলার ভিডিও দেখেন, যেমন জব ম্যাথ বই থেকে যেরকম আপনারা ম্যাথ শিখতে পারছেন, বা ম্যাথের প্রতি এখন বইটা কেটে গেছে বা পরীক্ষার হলে আপনারা ভালো করেন, তো এটা শুনে আমার ভালো লাগে। আর এখন যদি আপনারা আমাদের জব ম্যাথ বইটা যদি ফলো করেন, আমরা সম্পূর্ণ বইটাই জব ম্যাথ ফলো করছেন, জব ইংলিশ আমাদের এই বইটা, এটা আমরা সম্পূর্ণ বইটাই এভাবে আমরা সমাধান করে দেবো। কেউ যদি রেগুলার ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আমরা 2 মাসের মধ্যে বইটা সমাধান করে দেবো। আর 2 মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা হবে না, পরীক্ষা হতে হতে আপনার দেখা যাবে যে সেপ্টেম্বর বলছে, সেপ্টেম্বর না, নভেম্বর ডিসেম্বরের দিকে চাকরির পরীক্ষা হবে। আর প্রাইমারি সার্কুলার লকডাউন শেষ হলে হয়তো বা এসে যেতে পারে যে কোনো সময়। তো আপনারা কিন্তু অনেক টাইম পাচ্ছেন এই লকডাউনের মধ্যে, বা যে কোনো সময় আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো যদি এগুলো দেখেন, এরকম কোনো চ্যানেল বা কোনো বই পাবেন না যেটা সম্পূর্ণ ইউটিউবে সমাধান করে দেওয়া আছে। আমরা এই বইটাও এইভাবে যেভাবে আজকে আলোচনা করলাম, এভাবে আপনারা প্রতিদিন মানে একদিন পর পর আপনারা ভিডিও পাবেন এই জব ইংলিশের উপরে আর জব ম্যাথের উপরে যে প্র্যাকটিস সেট, ওগুলো আমরা সমাধান করে দিয়েছি। এটা যেহেতু প্রথম ভিডিও ছিল, হ্যাঁ অবশ্যই আপনারা জানাবেন যে এই ক্লাসটা কেমন হয়েছে, বা জব ইংলিশ বইয়ের এই যে লেকচারগুলো যেভাবে সাজানো হয়েছে, তো এইটা কেমন হয়েছে, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি জানান তাহলে আমরা নেক্সট ভিডিও করব খুব তাড়াতাড়ি। আর যদি না জানান তাহলে ভাববো যে না, ভিডিও করার দরকার নেই, আপনারা পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।